নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। সকাল সকাল ল্যাপটপ নিয়ে বসেও লাভ কিছু হচ্ছে না। এক লাইন লিখছি, আবার কাটছি, আবার লিখছি, আবার কাটছি। কদিন ধরে এই চলছে, শুধুই কাটাকুটির খেলা। লেখা আর হচ্ছে না কিছুই। এরকম চলতে থাকলে আমার আর অলৌকিক সংকলন আর এই বইমেলায় বার করবো কী করে? আর তো হাতে গোনা কয়েকটা দিন সময়, তার মধ্যে এতগুলো লেখা লিখে ফেলা চারটিখানি ব্যাপার নয়। কিন্তু মাথাটা এমন হিজিবিজি হয়ে আছে যে কিছুই বেরোচ্ছে না। ল্যাপটপ থেকে উঠে বাইরে বেরোতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম আমার ছোটো মামার ছেলে বিশুর ফোন। বল, কি খবর? তোর তার মামার বাড়ির কথা মনেই পড়ে না রে? বড় হয়ে কি সব ভুলে গেলি? না না, তা কেন, এই তো কদিন আগেই ঘুরে এলাম। সেটা কদিন আগে বলতো? কদিন? 2.5 বছর আগে। ও বাবা, তাহলে তো সত্যিই অনেক দিন। আচ্ছা, যাকে শোন, এবারও হবে তো নাকি? হ্যাঁ, হবে না মানে? সে আর বলা লাগে নাকি? আরে ওর মজাটাই আলাদা। তাহলে আয়, আর দেরি করে লাভটা কি? হাড়ি বেঁধেছে? হ্যাঁ, কবে? তুই শহরে থাকিস, তাই কিছু টের পাস না। তা বল, কবে আসবো? তোর যেদিন খুশি, তবে বেশি দেরি করিস না, বুঝলি? আরে না না, একদম না। আমি তাহলে কালই যাচ্ছি। আমারও এদিকে কাজে কর্মে একদম মন বসছিল না। ভাবছিলাম কিছুদিন ব্রেক নেব। ভালোই হয়েছে তুই ফোনটা করলি। ঠিক আছে, তাহলে কালই আয়। আচ্ছা, যাক, ভালোই হলো। এই ফাঁকে এক মামার বাড়ি থেকে বেরিয়ে আসা যাবে। গ্রামের পরিবেশে গেলে মাথাটা একটু খুলতে পারে, আর লেখার প্লটও দু একটা জোগাড় হয়ে যেতে পারে। আর না, আমাকে যে খুব বড় সাইজের লেখক ভাববেন তা নয় কিন্তু। লেখালেখিটা আমার একটা শখই বলতে পারেন। পেশা হিসাবে শুধুমাত্র টিউশনিটাই করি, এই যা। আর এখন সেটাও কিছুদিন বন্ধ, তাই হাতে ছুটি আছে বেশ কিছুদিন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন বাড়ি ছেড়ে তেমন একটা বের হওয়া হয় না, তাই জানলার ধারে বসে চারিপাশের দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। হেলে দুলে বাসটা যখন পার্শ্বমলিয়া পৌঁছে আমাকে নামিয়ে দিল, তখন দুপুর হয়ে গেছে। শীতকাল, তাই রোদের তেজ থাকলেও তাতে কোনো অসুবিধা কিছু হচ্ছিল না। বিশুকে একটা ফোন করলে আমাকে এসে নিয়ে যেত বটে, কিন্তু তার ইচ্ছা করলো না। ভাবলাম এইটুকু তো রাস্তা, হেঁটেই যাই বরং। এত বছর পরে যখন মামার বাড়ি এলাম, চারিপাশটা ভালো করে দেখতে দেখতেই যাই। এই গ্রামটা বরাবরই বড় সুন্দর। রাস্তার দুধারে সবুজ মাঠের দিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মুক্ত বাতাসে। রাস্তার ধারে একটা বাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। এই বাড়িটার এমন দশা হলো কি করে? কপিলা বুড়ি তাহলে কি মারা গেছে? ছোটবেলায় এই কপিলা বুড়ির বাড়িতে কত এসেছি তিলের নাড়ু খাওয়ার লোভে, আর যত রাজ্যের ভূতের আজগুবি গল্প শোনার লোভে। বর্ষার সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় কপিলা বুড়ির সেই ভূতের গল্প বলার কথা মনে পড়ে গেল। বাড়িটার দরজা বন্ধ, টালির চাল ভেঙে গেছে জায়গায় জায়গায়, মাটির দেওয়ালের গা ঘেঁষে উঠে গেছে আগাছা লতা। কপিলা বুড়ি বেঁচে থাকলে এই বাড়ির এমন দশা হতো না। না, বিশুর কাছে ব্যাপারটা শুনতে হবে গিয়ে। সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে বিশুকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে বিশু, আমাদের কপিলা বুড়ি কি মারা গেছে? হ্যাঁ রে দাদা, আমি তো গিয়েছিলাম। তাহলে আমাকে একবার ফোন করলি না কেন? আমিও আসতাম একবার দেখতে। না, ভেবেছিলাম এইটুকু সাধারণ ব্যাপার হলেও কত স্মৃতি জড়িয়ে আছে বলতো ওই কপিলা বুড়ির সাথে। একবার শেষ দেখাটা দেখে যেতে পারতাম। যাকে, সে যাওয়ার হয়ে গেছে, এখন বল কখন যাবি? একটু রাত না হলে তো হবে না, ধরা পড়ে যাব।
এখন তো আর আগের মতো ফাঁকা ফাঁকা নেই, সবই ঘরবাড়ি হয়ে গেছে। একটু রাত না হলে হবে না, বুঝলি? সবার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে কি, সে তো অনেক রাত, অত রাত্রে মামা বেরোতে দেবে? হ্যাঁ, খেপেছিস? বাবা জানতে পারলে ছাল ছাড়িয়ে দেবে। যা করার গোপনে করতে হবে, চুপি চুপি। হ্যাঁ দেখিস ভাই, আমার কিন্তু ভয় ভয় লাগছে। এই যে আমরা এত বড় হয়েও বা আমাকে ভয় পায়, এর মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে রাত 11টা নাগাদ বেরোনো যাক নাকি? রাত 11টায় এখানে তো সবাই ঘুমিয়ে পড়ে আশা করি। হ্যাঁ, 11টায় যথেষ্ট। হ্যাঁ, ভালো কথা। আমরা দুজনেই যাব নাকি পটকাকেও সাথে নিবি? পটকাও তো যেত আমাদের সাথে। পটকাকে এখন পাচ্ছিস কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ও তো এখন বিয়ে করে বউকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকে ভাড়ার সাথে। জানতাম না তো, কত কিছুই জানবি। দাঁড়া, এই গ্রামটা দেখতে আগের মতো আছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে গিয়েছে। দুদিন থাক, সব জানতে পারবি। আচ্ছা চল বাড়ি যাই, নাহলে আবার মা চেঁচামেচি শুরু করবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। সারা বাড়ি অন্ধকার, সারা গ্রামও। এমন সময় বিশু বলল, কী রে দাদা, ঘুমিয়ে পড়লি নাকি? মাথা খারাপ? তাহলে ওঠ, 11টা বাজে তো। ওঠ। বেরিয়ে তো এলাম, মামা মামি কেউ টের পায়নি তো? খেপেছিস? ওরা এখন ঘুমিয়ে অজ্ঞান, কেউ টের পাবে না। কিন্তু কেমন একটা লাগছে যেন। এই কাজ আগেও অনেকবার করেছি, কিন্তু এরকম অস্বস্তি হয়নি কখনো। ধুর, ওইসব বাদ দিয়ে চল। দুই ভাই মিলে চললাম মেঠো পথ ধরে। আলো হয়ে রয়েছে গোটা গ্রাম। ঠান্ডা পড়েছে, কিন্তু আজ কুয়াশা তেমন একটা নেই, তাই অন্ধকারেও পথ চলতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। কত রাস্তা পেরিয়ে অবশেষে আমরা মাঠের পৌঁছাবার ঠিক আগে সেই কপিলা বুড়ির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। বাড়িটার সামনে এসে আমরা দাঁড়াতে চাইনি, কিন্তু কেন জানি না আমাদের পা যেন মাটিতে আটকে গেল। কে যেন আমাদের পাগুলো টেনে ধরলো মাটির ভেতর থেকে। ওই বাড়িটার ভেতর যেন কিছু একটা আছে। কে যেন আমাদের নিঃশব্দে ডাকছে ওই বাড়িটার ভেতর থেকে। আমি অবচেতন মনে সে পা বাড়াতে যাচ্ছি, ঠিক তখনই বিশু বলল, এ দাদা, ও কি করছিস? ওদিকে একদম নয়। কেন জানি না বিশু, আমার মনে হচ্ছে কে যেন আমাকে ওই বাড়িটার ভেতর থেকে আমাকে ডাকছে। তোরও কি এমনটা মনে হচ্ছে? না, আমার ওরকম কিছু মনে হচ্ছে না। তুই চল, আমরা যে কাজে এসেছিলাম সেটা আগে করি। না দাঁড়া, আমি বরং আগে একটু দেখে আসি, না হলে মনের সংশয়টা যাবে না কিছুতেই। দাঁড়া, আমি দেখে আসি। আরে পাগল হলি? ওই বাড়ি এখন কপিলাবুড়ির বাড়ি নেই আর, ওটা এখন ভূত বাড়ি হয়ে উঠেছে। ওখানে ভয় আছে। কী সব যাতা বলছিস বিশু? তোর মতো সাহসী ছেলের কাছ থেকে আমি এটা আশা করিনি, একদমই আশা করিনি। হ্যাঁ রে, আমি সাহস হতে পারি, কিন্তু অবিশ্বাসী নই। সে গল্প আমি তোকে সকালে বলবো ক্ষণ। চল এখন। আরে তুই দাঁড়া না, আমি যাবো আর আসবো, নাহলে একটা খটকা থেকে যাবে। এটা যে আমার মনের ভুল সেটা প্রমাণিত হতে দে। দাদা, কি পাগলামো করছিস? বিশুর বারণ অপেক্ষা করে হেঁটে গেলাম বাড়িটার দিকে। বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে দরজা খুলতেই যা দেখলাম তাই জীবনে ভুলতে পারবো না। দেখলাম ঘরের মেঝেতে ঝুলে রয়েছে দুটো মৃতদেহ, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটা আমার অপরিচিত, কিন্তু মেয়েটাকে আমি চিনি, তনুশ্রী। এবার হঠাৎ দেখলাম মৃতদেহ দুটো জায়গায় ঝুলে রয়েছে দুটো কঙ্কাল। ভয়ে আমার সারাটা শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল। দৌড়ে যে পালাবো সে ক্ষমতাও বুঝি হারিয়ে ফেলেছি। তবু সবটুকু শক্তি দিয়ে প্রাণপণে সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম বাইরে। বাইরে গিয়ে দেখলাম বিশু দাঁড়িয়ে আছে। ওর কাছে হাঁপাতে হাঁপাতে গিয়ে বললাম, বিশু, বিশু।
হঠাৎ পিছু পেছন করতেই আমার মনে হলো এবার বুঝি আমার হার্ট ফেল হয়ে যাবে। এ কাকে দেখছি আমি? এ তো বিশু নয়, এই যে একটা প্রেত। একেই তো আমি ঝুলন্ত অবস্থায় দেখলাম একটু আগে। কি বীভৎস তার চেহারা, দেখলেই শরীরের সব রক্ত যেন জল হয়ে যায়। এবার সে হঠাৎ আমার গলা চেপে ধরল। কি যে অমানসিক শক্তি তার হাতে তা বলে বোঝাবার নয়। আমি আমি কোনোদিন এই হাত ছাড়াতে পারবো না, তা বুঝে গেলাম। মনে মনে মৃত্যুর প্রহর গুনছি এমন সময় কে যেন আবেশে সুরে বলল, ওকে ছেড়ে দাও প্রশান্ত, ওকে মেরো না। কেন, এ কি বলছো তুমি তনু? কতদিন পরে আমরা আমাদের দলের যোগ দেওয়ারও লোক পেলাম, একে ছেড়ে দেবো? হ্যাঁ, ওকে ছেড়ে দাও, কারণ ও আমাকে ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। বেশ, তুমি যখন চাইছো তখন ওকে আমি ছেড়ে দিলাম। সে আমার গলা ছেড়ে দিতেই আমি মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারালাম। তারপরে আর কিচ্ছু মনে নেই। মেরে পিঠের ছাল ছাড়িয়ে নেওয়া দরকার, বুঝলি? তোর ছেলে এত বড় হলো, এখনো সে ছোটবেলার বাঁতরামোটা গেল না। আর আমারটার তো কোনো কথাই নেই। দুই বাঁদরটা মিলে কাল রাতে কাণ্ড বাঁধিয়েছে। আরে রস তো আমি হাঁড়ি ধরে কিনে এনে দিতে পারতাম, আমাকে বললেই তো হতো যে মামা রস খেতে ইচ্ছা হয়েছে। তার জন্য অত রাতে মামার গলার আওয়াজে ঘুম ভাঙলো। ধরফর করে জেগে উঠে বসলাম বিছানায়। এর মধ্যে বিশু এলো ঘরে। যাক, ঘুম ভেঙেছে তাহলে। তুই কাল রাতে কোথায় চলে গিয়েছিলি? তুই তো কোনো বারণ শুনলি না। আমি জানতাম তুই ওরকম একটা বিপদ বাঁধাবি, তাই দৌড়ে বাড়ি এসে বাবাকে ডেকে নিয়ে যাই। আমি আর বাবাকে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। কি হয়েছিল তোর? তারপর রাতে সমস্ত ঘটনা বিশুকে বললাম। সব শুনে বিশু বলল, তনুশ্রীকে তো তুই চিনিস, ওর পাশের গ্রামের ছেলের সাথে একটা রিলেশন ছিল, যাতে বলে একেবারে মাখামাখো ব্যাপার। কিন্তু কারোর বাড়ি থেকেই তাদের সম্পর্ক মত ছিল না। এইসব নিয়েই নানা ক্যাঁচাল বাওয়াল। তারপর একদিন ভোরবেলা দেখা গেল কপিলাবলির খালি বাড়িতে দুটো লাশ ঝুলছে, তনুশ্রী আর প্রশান্তর। তারপর থেকে ওই বাড়িটায় নানা ধরনের ভূতের ঘটনা ঘটতে থাকে। কেউ রাতের বেলা ভুলেও ওই পথ মারায় না। তুই আমাকে আগে এসব কথা বলিস নি কেন? বললে তুই যদি ভয়টয় পাস, তাই বলিনি। অনেক বছর আগে একটা বসন্তের বিকালে আমার শেষবারের জন্য দেখা তনুশ্রীর মুখটা মনে পড়ল। গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক পরিমাণে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।